সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আমি অবশ্যই কংগ্রেচুলেট করি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এবং শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল তিনি কায়েম করেছিলেন, এইটাই ছিল তার পতনের মূল কারণ। দেলোয়ার ভাই, একটা বিষয় শান্ত ভাইজি বলছিলেন যে বাংলাদেশে জামাত ইসলামকে প্রথম রাজনীতি করতে দেওয়ার সুযোগটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। এরপর থেকে দীর্ঘ সময় আপনাদের যখন রাজনৈতিক কোনো মিত্র ছিল না, বিএনপি আপনাদের সঙ্গে ছিলেন। তো একটা বিষয় যে একটা দলের প্রধান যিনি মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তিনি আপনাদের সঙ্গে তারা আপনাদের সঙ্গে ছিল। তো এখন সমস্যা হলো, সবচেয়ে বড় অভিযোগ আপনাদের বিরুদ্ধে যেটা, যে আপনারা কোনো কারণে ৭১কে ২৪ এবং ৭১ মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। এটাতে কি বলবেন? আসলে আমাদের যখন আমাদের ৪৭ দেশ ভাগ হলো, ভারত এবং পাকিস্তান ভাগ হলো, সেই ভাগ হওয়ার পরে যেই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে নিয়ে এটা ভাগ হয়েছিল, সেই উদ্দেশ্য যখন বাস্তবায়ন হয় নাই, মানুষ যখন সেটার সুফল পায়নি, এর পরবর্তী সময় ৭১ সংগঠিত হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ। ৭১-এর স্বাধীন হওয়ার পরে যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ স্বাধীন হতে চেয়েছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছে, এইটার কাঙ্ক্ষিত লক্ষ্যে যখন আমরা পৌঁছতে পারি নাই, একটা পর্যায়ে এসে কিন্তু আবার ২৪-এর গণঅভ্যুত্থান সংগঠিত হলো। আমি একজন তরুণ প্রজন্মের নেতা হিসেবে, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে অবশ্যই আমি ৪৮কে যেভাবে অন করি, আমি ৭১কে একইভাবে অন করি, আমি ৫২কে অন করি, আমি ২৪-এর গণঅভ্যুত্থানকে অন করি। আমি এই ২৪-এর গণঅভ্যুত্থানের আমি একদম সরাসরি একজন যোদ্ধা। আমি ফিল্ডে থেকে এই অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম। এখন দেখুন যে ৭১ সালে যে ইস্যুটা বারবার নিয়ে আসা হয়, আমার প্রশ্ন জাগে, আমি মাঝে মাঝে এটা নিয়ে এটা হতাশি যে দেখুন ৭১ একটা মীমাংসিত ইস্যু, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জামাত একটা সিদ্ধান্ত নিয়েছিল। এইটার মানে পরবর্তী সময় জামাতকে যে অপরাধগুলোর সাথে সম্পৃক্ত করা হয় সেটা না। যার কারণে দেখা যাচ্ছে ৭১ পরবর্তী সময় আমরা দেখেছি, ৭১ পরবর্তী সময়ে যখন যে সরকার ক্ষমতায় ছিলেন, তিনি একটা সিমলা চুক্তির মধ্য দিয়ে প্রকৃত যুদ্ধাপরাধীর সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদেরকে, অর্থাৎ যুদ্ধাপরাধী বলতে যাদেরকে বোঝায় তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, বন্দি বিনিময়ের মধ্যে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। এর পরবর্তী আমরা জানি যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিছু কিছু অপরাধের, আর কিছু অপরাধের জন্য তিনি মামলা, ওই সময় মামলা হয়েছিল, অসংখ্য মামলা হয়েছিল। যেই মামলাগুলোতে জামাত ইসলামের কোনো পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয় নাই, এটা স্পষ্ট কথা, এটা কিন্তু একটা রেকর্ড যে যেখানে স্বাধীনতার পরবর্তী সময় যুদ্ধ অপরাধীরা মীমাংসা হয়ে গেল। পরবর্তী সময় আমি একটু বলতে দিই যে এরপরে হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এরপরে যে হাজার হাজার মামলাগুলো হলো, যাদেরকে গ্রেপ্তার করা হলো, কোনো পর্যায়ে কিন্তু জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ এখানে সম্পত্তি পরে এসে সেই অভিযোগগুলো মিথ্যাভাবে আমাদের উপর নিয়ে এসে মিথ্যা সাক্ষী বানিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে আমাদের নেতৃবৃন্দকে ওই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত করে যেভাবে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, এটা বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বুঝেছে এটা আসলে কোনো ওই অপরাধ ছিল না, মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হয়ে তারা এই কাজটা করেছিল। তো এখানে আমি জিয়াউর রহমান, আমি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আমি অবশ্যই কংগ্রেচুলেট করি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এবং শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল তিনি কায়েম করেছিলেন, এইটাই ছিল তার পতনের মূল কারণ। এত জনপ্রিয়তা নিয়ে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন, ৩ বছর ৪ বছরের মধ্যে তিনি একের পর এক যে কাজগুলো করা শুরু করলেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলেন, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিলেন, সব মিলে বাকশাল কায়েম করলেন। বাকশাল কায়েমের মধ্য দিয়ে শুধুমাত্র তার দল ব্যতীত শুধু আওয়ামী লীগও ছিল না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ পরবর্তী সময় জনগণ কি রেজাল্ট দিল, তার মৃত্যুর পরে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে নাকি মিষ্টি খুঁজে পাওয়া যায়। আমি আশ্চর্য হই, এত জনপ্রিয়তা নিয়ে যে ব্যক্তি ক্ষমতার মসনদে আসলো, স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটা সংগঠন বললো, তার মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ আনন্দে নেচে উঠলো, মিষ্টি বিতরণ করলো। এটা কি সিগনিফিকেন্ট করে যে আসলে তিনি এই ৩-৪ বছরে যেভাবে শাসন ক্ষমতায় ছিলেন এটা রাইট ছিল না, মানুষের মতামতের চিন্তা চেতনার বিরুদ্ধে ছিল। একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ ওনার ইয়ের পরে জিয়াউর রহমান সাহেব এখানে ক্ষমতায় আসলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের আবার চালু করলেন, এজন্য তাকে কংগ্রেচুলেট করি, তিনি এটা সুযোগ করে দিয়েছেন। এরপর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কিন্তু আমরা দেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো ছিল জামাত, প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনগুলোতে কখনো কম্বাইন্ড, কখনো প্যারালালি আমরা অংশগ্রহণ করেছি। দেশের অর্থনীতি যদি বলেন, দেশের অর্থনীতিতে জামাতের ভূমিকা, আমি মনে করি যদি রাজনৈতিক দল হিসেবে বলি, আমাদের ভূমিকা সর্বাগ্রে। আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে বলি,
তাহলে আমরাই বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে না, সেগুলো নিয়ে এত অবদান আমরা রেখেছি। একটু মিত্র শক্তির বিরোধে জায়গা দিলে হবে। একটা বিষয় বলবেন যে আপনি কিন্তু আপনার বক্তব্যের মধ্যেই বলেছেন যে 71 সালে একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা আপনি পরে যে কথাগুলো বললেন যে তাদেরকে যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেয়া, অনেক আপনারা ভালো করছেন, তারপরে যুদ্ধাপরাধের বিচারের নামে আওয়ামী লীগের যে প্রহসন, সেগুলো আমরা বললাম, কিন্তু প্রশ্ন হলো একটা রাজনৈতিক সিদ্ধান্ত কি অনেকগুলো খুনের চাইতে গুরুত্বপূর্ণ না? না, সেইটা কি জামাত ইসলাম অন্ততপক্ষে খোলাসা করেছে কিনা, না, না, যেটা দিয়ে জামাত ইসলামকে বরাবরই এখন পর্যন্ত খেয়াল করা হচ্ছে? অবশ্যই যখন আপনারা জানেন যে আমাদের জামাত ইসলামীর যিনি আমির ছিলেন অতঃপর গোলাম আজম স্যার রায়মুল, যিনি বাংলাদেশের কেয়ারটেকার যে রূপকার বলা হয়, এবং বলা যায় যে 52 ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি ছিলেন। দেখুন, ওনাকে যখন নাগরিকত্ব যখন কেড়ে নেওয়া হলো, নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরে উনি যখন ফিরে আসলেন বাংলাদেশে ফিরে আসার পরে কিন্তু উনি একদম বাইতুল মোকাররমের উত্তর গেটে, এটা তৎকালীন সময় জাতীয় পত্রিকা কিন্তু এসেছে, তিনি কিন্তু খোলাসা করেছেন জামাত ইসলামের কী ভূমিকা ছিল, কেন এই ভূমিকা রেখেছিলেন, এবং এই ভূমিকার পরও তিনি বলেছিলেন যদি এত কিছুর পরও আমার এই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কিন্তু মানে জিনিসটা কিন্তু ওইখানেই শেষ করে দিয়েছেন। এরপর থেকে কিন্তু দেশের গঠনমূলক কাজে আমরা ব্যাপকভাবে সম্পৃক্ত থাকার কারণে দেশের মানুষ কিন্তু আমাদের গ্রহণ করেছে। দেখুন, আমার খুব ভালো লাগে 2014 সালে যখন জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মামলা হচ্ছে, আমাদের নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, তখন উপজেলা ইলেকশন হলো, উপজেলা চেয়ারম্যান ইলেকশন হলো। সেই জায়গায় আপনি জানেন যে 7টা ধাপের মধ্যে প্রথম ধাপটা কিছুটা ফেয়ার হয়েছিল, সেই জায়গায় 39 জন চেয়ারম্যান নির্বাচিত হলাম, আমরা 152 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলাম। যেই সময়টা আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে তারা ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে আমাদের নেতৃবৃন্দকে, আমাদেরকে একের উপর গ্রেপ্তার করে নেস্তাম, সেই সময় যে দেশের জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল। তার মানে তারা যে অভিযোগগুলো করেছিল আসলে এটা দেশের মানুষ এটা মেনে